তো ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা টেস্ট সিরিজ, আমরা কি আবার একটা লজ্জার সম্মুখীন হতে চলেছি শেষমেশ? তো তাহলে কি এটা গৌতম গম্ভীরের কোচ হিসাবে শেষ সিরিজ? আমরা কিন্তু লাস্ট শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু হেরে এসেছিলাম ওডিআই সিরিজ, যদি তুই মনে করে দেখিস তো। একদম। তো যাই হোক, আমরা আবার সাদা জার্সিতে ফেরত আসছি। অনেক শুধু দিন পর, আমরা না, হ্যাঁ। অনেক টিম রয়েছে, বাংলাদেশ, অস্ট্রেলিয়া থেকে শুরু করে সবাই আবার একটা টেস্ট ক্রিকেটের আবার একটা ওয়েদার আসছে নতুন করে, যে জিনিসটা আসল ক্রিকেট, যেটা আমরা দেখতে একদম। সবাই ভালোবাসি, ঠিক আছে? অবশ্যই। তো স্কোয়াড, ইন্ডিয়ার স্কোয়াড অনেকদিন আগে রিলিজ করে দিয়েছিল, অনেক দিন মানে অনেক দিন আগে অনেক দিন বলতে আগে, গেলে। হ্যাঁ। তো স্কোয়াডের মধ্যে তার মধ্যে এখানে অনেক কিছু চেঞ্জেসও হয়ে গেছে, যেমন জসপ্রীত বুমরা নেই, যেমন সাই সুদর্শন কিন্তু নেই, যেমন এটা এনকেআর recent, মানে হ্যাঁ। নীতিশ কুমার রেড্ডি নেই, তারপরে হর্ষিত রানা নেই। এমনি ইংল্যান্ড ট্যুরে আমরা নতুন টিম নিয়ে গেছিলাম, এই সিরিজের মধ্যে কিন্তু আরো নতুন টিম কারা আছে? সরফরাজ খান এসছে সাই সুদর্শনের বদলে, তারপরে গুরনুর ব্রারের মতো নতুন প্লেয়াররা রয়েছে, তারপরে সারাঞ্জ সুতার জ্যান এসছে, রয়েছে, হ্যাঁ। মানব সুতার রয়েছে। মানব সুতার তো তাও একটা খেলা হয়, সারাঞ্জ জ্যান এখন অব্দি খেলতে পারেনি, না। নতুন পুরো। সরফরাজ খান এসছে, কামব্যাক হয়েছে কিন্তু আবার সরফরাজ খানের, হ্যাঁ, রোগা ছেলেটা- রোগা সরফরাজ খান। হ্যাঁ, ছেলেটা 20 কেজি না কত? হ্যাঁ, 20 তুই কেজি ভাব ওজন, তাহলে কত ভাই। বড় ট্রান্সফরমেশন করেছে। তো ঠিক যাই হোক, আছে। নতুন নতুন টিম, এমনকি বোলিং যদি প্যাকড বলি আমরা, নতুন বোলিং প্যাক নিয়েও নামছে, ইংল্যান্ডের সঙ্গে কোনো তুলনা নেই। সেই সময় কিন্তু ছিল তোর আকাশদীপ, এরা ছিল। এখন কারা কারা রয়েছে? আকিব নাবি, তারপরে হ্যাঁ আকিব নাবি একটা প্লেয়ার হ্যাঁ, বলতে যেটা ভুলে হচ্ছে গেলাম। বুমরার রিপ্লেসমেন্ট replacement হিসেবে এসেছে। হিসাবে, হ্যাঁ। আকিব নাবি, গুরনুর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণা, নতুনই বলতে গেলে সিরাজ বাদ দিয়ে সিরাজ বাদ আর দিয়ে জাড্ডু ভাই। বাদ দিয়ে মানব সুতার, তারপরে সারাজ জ্যান, সবাই কিন্তু নতুন প্লেয়াররা। আমরা একটা নতুন বোলিং সেট আপ নিয়ে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছি। তো এইখানে আর সব থেকে বড় কথা কি বলতো, একটা স্ট্যাট বলছি আমি ছোট্ট করে, হাসির একটা স্ট্যাট। রবীন্দ্র জাদেজার একা 89টা ম্যাচ, টেস্ট ম্যাচ, আর বাদ বাকি যারা টিমে রয়েছে এই স্কোয়াডের নতুন মধ্যে যারা এসছে, সবাই হ্যাঁ। মিলে নতুন, যারা নতুন না, সিরাজকে নিয়েও সিরাজ, পুরো হ্যাঁ। বোলিং প্যাকটাপের হচ্ছে টোটাল 72 ম্যাচ। তাহলে এত এত বড় নতুন একটা টিম নিয়ে আমরা কিন্তু যাচ্ছি শ্রীলঙ্কার সামনে। তো এখানে কিছু কিছু প্রশ্ন আসছে, যেমন হচ্ছে এইখানে এই যে ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক নিয়ে ইন্ডিয়ার কতটা হারার সুযোগ রয়েছে, এখানে বলবো আমি, জেতার চান্স না, হ্যাঁ, হারার recent কতটা সুযোগ মানে রয়েছে। রিসেন্ট যা আমরা টেস্ট সিরিজ হারলাম, হ্যাঁ, আমাদের হারটা আগে home-এ। নিয়ে চলতে হবে। কেন Home-এ? হোমে? হ্যাঁ, আর এটা তো অ্যাওয়ে ম্যাচ। Away match, এটা শ্রীলঙ্কার হ্যাঁ, সহজ হবে না গালেতে ভাই। খেলা হচ্ছে, তার গালে একটা, কলম্বোতে একটা, দুটো বাপরে, খেলা রয়েছে টোটাল। হ্যাঁ। তো কোশ্চেনগুলো যেগুলো, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আমরা গভীর আলোচনা করব। তারপরে হচ্ছে স্কোয়াডের প্লেইং 11, ওখান থেকে কি বেরোতে পারে, প্লেইং 11 ফাইনাল কিন্তু আমরা মোটামুটি একটা ফাইনাল আলোচনায় করব, ওটা দেখে আপনাদের হ্যাঁ, পছন্দ হবে যে যে কি এরকমই হবে। স্ট্র্যাটেজিতে আমরা হ্যাঁ, ফাইনালে যেতে পারি, সে প্লেইং 11 নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে তোর এখানে এই যে তোর নতুন যে স্কোয়াড নিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, যে তার মধ্যে আমরা ইয়েকে দেখতে পাচ্ছি, ধ্রুব জুরেলা রয়েছে, সরফরাজ খান রয়েছে। একটা স্পটের জন্য কিন্তু দুজনের মধ্যে লড়াই সেটাই, হবে, ওখানে এই দুজনের wicket মধ্যে keeper কে খেলতে batsman, পারে। হ্যাঁ, 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 উইকেট কিপার ব্যাটসম্যানের থেকেও বড় কথা, ঋষভ কথা। পান্ত আমাদের পার্মানেন্ট উইকেট কিপার রয়েছে। তো এখানে 6 নম্বরের জন্য কোন প্লেয়ারটা আমাদের এখানে সেট আপ হ্যাঁ, হচ্ছে? আবার এটার মধ্যে টুইস্ট রয়েছে, আমরা যখন প্লেইং 11টা করব। হ্যাঁ, তো কতটা চান্স আছে হারার, এটাও তো বললামই। এবং লাস্টে গিয়ে সব থেকে বড় কথা, কোয়ালিফিকেশন সিনারিও ডাব্লিউটিসির, এটা কিন্তু একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা মানে আলোচনা যেটা করব আলাদা আলাদা 2027 segment নিয়ে। হতে চলেছে। হ্যাঁ, 2000 ইন্ডিয়ার কতটা চান্স রয়েছে ডাব্লিউটিসিতে যাওয়ার, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, দেখে যাবেন এই জিনিসটা, ঠিক আছে, মজা পাবেন দেখলে। আর হচ্ছে লাস্টে আমি একটা তোর জন্য আজকে একটা কুইজ রেখেছি ইন্ডিয়া শ্রীলঙ্কার টেস্ট হিস্ট্রি নিয়ে, সেটা আমরা কিন্তু লাস্টে, এবং আপনাদের জন্য অবশ্যই, আপনারা quiz, ভিডিও পজ করে অনেকদিন অ্যানসার পর, দেবেন, ঠিক আছে? অনেকদিন পর হ্যাঁ। quiz হবে, চল। তো সেসব দিয়ে দেখে যাবেন। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমরা কিন্তু রেগুলার লাইফে এরকম ভিডিও নিয়ে আসতে থাকি। আমি সুদীপ্ত, আমি শান্তনু। শান্তনু আপনাদের হোস্ট। তো আজকের ভিডিও প্রথমে শুরু করছি, আমরা প্রথমে ইন্ডিয়ান স্কোয়াড দিয়ে শুরু করি। স্কোয়াডটা কেমন লাগছে, পুরোপুরি নতুন স্কোয়াড বলেছি আগে, ঠিক আছে। তার মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়াররা বলতে গেলে খুব কম আছে, ব্যাটিং লাইন আপটা এক্সপিরিয়েন্স বলা যেতে হ্যাঁ, পারে, batting যেমন line-up কে এল রাহুল থেকে শুরু করে, তারপরে হচ্ছে তোর শুভমান গিল থেকে, শুভমান গিল, হ্যাঁ, কে এল রাহুল, জয়সওয়াল, মোটামুটি এক্সপিরিয়েন্স ওদের মধ্যে কিন্তু experience চলে আছে, এসেছে, ঠিক অল্প আছে। স্বল্প আছে। সেই লেজেন্ডারি প্লেয়াররা না থাকলেও মোটামুটি কদিন ধরে, বেশ কয়েক মাস বা বছর ধরে কিন্তু কন্টিনিউ খেলে যাচ্ছে। আর নতুন প্লেয়ার যেটা আছে, যারা রয়েছে, যেমন ইয়াংস্টার, যেমন ওই যে বললাম অলরেডি গুরনুর ব্রার, তারপরে হচ্ছে তোর সারাঞ্জ জ্যান, তারপরে আকিব নাবি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর রয়েছে মানব সুথার, এই ধরনের প্লেয়াররা কিন্তু রয়েছে। মোহাম্মদ সিরাজ পুরো বোলিং লাইন আপ একদম লিড করবে এখানে বলতে গেলে, ঠিক আছে। তো আর বাদ বাকি কিছু ওল্ড ডগস রয়েছে, রবীন্দ্র জাদেজা, ঠিক আছে, রয়েছে রবীন্দ্র জাদেজা, বড় একটা কি রোল হতে চলেছে কিন্তু এখানে, অবশ্যই, ঠিক আছে। experience। আর আমরা প্র্যাকটিস ম্যাচ নিয়েও বলে, ওটা বলতে ভুলে না, প্র্যাকটিস ম্যাচ নিয়েও আলোচনা Practice করবো। match-এ কি ঘটেছে। হ্যাঁ, তারপরে যেমন বলা হয় মানব সুতার, যেমন আশ্বিনের কিন্তু আমরা একটা পারফেক্ট একদম রিপ্লেসমেন্ট পেয়ে গেছি মানব সুতার, ঠিক আছে। ওর কিন্তু রিসেন্ট যদি আমরা ফর্মও দেখি, তাহলে কিন্তু তোর আরে রিসেন্ট ফর্ম কি, আমরা লাস্ট সিরিজের মধ্যে তো Last দেখলাম series, হ্যাঁ, মানব সুতার ভালো পারফর্ম করে গেছে। আকিব নাবি রয়েছে একজন, বুমরার বদলে ভালো একটা প্লেয়ার এসেছে। ফার্স্ট ক্লাসে ধামাকাদার হ্যাঁ, performance ফার্স্ট করে ক্লাসে এবার তুই শোন না, যাচ্ছে, হ্যাঁ।
43 ম্যাচে টোটাল লাস্ট 2 বছরের মধ্যে 43 ম্যাচে 162টা উইকেট, 16টা ফাইফার রয়েছে। আর লাস্ট 2025-26-এর যে রঞ্জি ট্রফি গেল 60খানা উইকেট নিয়েছে টোটাল, হাইয়েস্ট উইকেট টেকার ছিল মানে এরকম প্রথম ব্যাটসম্যান সরি মানে বলার হ্যাঁ। যে এরকম ভাবে পারফরমেন্স করে কিন্তু টিমে চান্স পেয়েছে। হ্যাঁ, অবশ্যই এরকম দেখা যায়নি। আর আরেকটা প্লেয়ারও ভুললে চলবে না আমাদের, দেবদত্ত পাডিক্কাল, ও যেই বাপরে। ফর্ম নিয়ে আসছে দেবদত্ত পাডিক্কাল। প্র্যাকটিস ম্যাচে 142 মেরে দিয়েছে। স্বপ্নের ফর্মে। হ্যাঁ, ইন্ডিয়া শ্রীলঙ্কা যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে লাস্ট, সেটার মধ্যে কিন্তু 142 মেরেছে। তাছাড়াও যদি রিসেন্ট ফর্ম দেখি আমরা, বিজয় হাজারে ট্রফিতে 75 রানের কিন্তু 725 রান করেছে, 90-এর এভারেজ রয়েছে, 4খানা সেঞ্চুরি মানে রয়েছে আমি বিজয় বলবো হাজারে ট্রফিতে। পারফেক্ট একদম 3 নাম্বার পারফেক্ট প্লেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। পূজারা যেটা আমাদের বা রাহুল দ্রাবিড় এর আগে ছিল, একদম তাই। রিপ্লেসমেন্ট। আর ওইদিকে সাই সুদর্শনের সঙ্গে ওর সঙ্গে সবসময় টাই আপ হবে, কিন্তু এইবার আর কোনো না যেহেতু নেই, প্রশ্ন নেই এবার। আমার মনে হয় একদম পারফেক্ট ওই জায়গাটাতে আমরাও একদম স্ট্যাম্প। আর তারপরে আইপিএলও ভালো খেলেছে না, 464 রান ছিল এবছর আইপিএল। তো ভাই আমার মনে হয় না রয়্যাল চ্যালেঞ্জার ছাড়বে আর কোনো। আর প্র্যাকটিস ম্যাচের কথা বলতে মনে পড়লো যে প্র্যাকটিস ম্যাচের মধ্যেও আমরা কিছু প্লেয়ারের রিসেন্ট পারফরমেন্স দেখতে পেরেছি, যেমন মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজার কিন্তু একদম লিডিং রোল ছিল প্র্যাকটিস ম্যাচের মধ্যে, 4-5টা উইকেটও তুলেছে, প্লাস হচ্ছে একটা 50ও রয়েছে, লাস্টের দিকে ব্যাটে নামায়নি সেকেন্ড ইনিংসে গিয়ে। তারপরে দেবদত্ত পাডিক্কালের 142 রয়েছে। এর আগে বলো প্রথম ইনিংসে মানে ভেবাসাকে খেয়ে দিয়েছিল ভাই শ্রীলঙ্কা কিন্তু 363 করেছে, ঠিক আছে, ওরকম পিচের মধ্যে। তারপরে এমনিতেও এই গালের পিচ এমনিতেও তোর হাই স্কোরিং পিচ, এখানে 350 রান হচ্ছে ফার্স্ট মানে 1 থেকে 2 মানে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু পিচ মানে ব্যাটিং পিচ থাকে। হ্যাঁ, পুরোপুরি এখানে 350 রান কনফার্ম ধরে নিতে পারেন যে ফার্স্ট ইনিংসে 350 রান হচ্ছে। কোনটাতে ভাই আমার চমক লাগছে বলতো, ওরা পুরো মানে বি টিম খেলেছে। হ্যাঁ, ঠিক আছে, ওরা পুরোপুরি বি টিম খেলেছে কিন্তু। হ্যাঁ, এই একটা ভালো পয়েন্ট মনে করালি তুই। সেটআপ টিম খেলেছে, ওর জন্য কথাটা উঠছে যে এই টিমের সাথে ভাই 363 যদি করা মানে ওরা যদি করে ফেলে। একটাই ভাই ইন্ডিয়ার এখানে উইক পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু ভাই বোলিং। আমি ব্যাটিং নিয়ে অতটা টেনশন নিচ্ছি না, জয়সওয়াল ফেসওয়াল আছে, ঠিক এরকম করে দেবে, ভালো স্পিন খেলে ওরা। আমার একটা জিনিস ডাউট আছে, এই বোলিং লাইন আপটা কিন্তু এখন ভাই টি20 বল, ওডিআই বল প্লাস হচ্ছে টেস্টে বল, এটা কিন্তু ভাই এখন রিসেন্ট বুমরা ছাড়া ভাই পুরো একদম বুমরা সিরাজ ছাড়া কিন্তু আমাদের কেউ নেই, সেরকম কিন্তু কেউ কিছু নেই। এর মধ্যে একজন মোহাম্মদ সামির মতো প্লেয়ার কিন্তু রাখা উচিত। যারা এক্সপেরিয়েন্স, ঠিক আছে, 20 ওভার পার ডে করবো না, 15 ওভার করবে, সেটাই তো কথা। কিন্তু 15 ওভারে যেটা করে দেবে ওপেনিং স্পেল, যেটা করে দেবে 4-5 ওভারের, আর সামি তো বল করছে, রঞ্জি ট্রফির মধ্যে বল করছে, তাহলে ওখানে কেন খেলাবে না? এইগুলো তো আলাদাই একটা তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো না। স্কোয়াড যা এসছে আমাদের প্রিভিউ করার কথা, আমরা সেটা নিয়েই করবো, ঠিক আছে। প্র্যাকটিস ম্যাচের মধ্যে ভালো ইন্ডিয়ার দেখা গেছে, তবে ওরাও বি টিম খেলিয়েছে, এটাও বড় কথা, ঠিক আছে। এ টিমের কিন্তু শ্রীলঙ্কার অন্যরকমই টিম। তো আমরা সময় নষ্ট না করে এখানে চলে আসবো প্লেইং 11-এর মধ্যে, যে প্লেইং 11 ইন্ডিয়ার কি হতে পারে। যেমন প্রথমে আমরা জানি ব্যাটিং লাইন আপ নিয়ে অতটা টেনশন নেই, যেমন প্রথমে চলে আসবে হচ্ছে শুভমান গিল আর কেএল রাহুল আর জয়সওয়াল প্রথমে চলে আসবে, তারপরে পাডিক্কাল, শুভমান গিল। আমি একবার বলে দিচ্ছি আমাদের যেটা বানানো রয়েছে, দেবদত্ত পাডিক্কাল 3 নম্বরে, 4-এ শুভমান গিল, 5-এ ঋষভ পান্ত, 6-এ সরফরাজ খান অথবা ধ্রুব জুরেল, এটা নিয়ে বলছি কে খেলতে পারে। 7-এ রবীন্দ্র জাদেজা, 8-এ মানব সুথার চলে আসলো 8 নম্বর অফ দি ব্যাটসম্যান, 9 নম্বরে কুলদীপ যাদব চলে আসবে, ও আরও একটা মানে অলরাউন্ডারই বলা যেতে পারে, ঠিক আছে। তো কুলদীপ যাদব, 10-এ মোহাম্মদ সিরাজ আর 11-তে প্রসিদ্ধ কৃষ্ণা। মানে হচ্ছে আমরা এখানে 3টে স্পিনার পেয়ে যাচ্ছি প্রপার, 2টো টোটাল প্রপার ফাস্ট বোলার পেয়ে যাচ্ছি, আমরা 5টা বোলার নিয়ে কিন্তু এখানে নামছি আমরা পরিষ্কার হিসাব। তো এইটা হচ্ছে আমাদের টিম, আর আশা করি এটাই হতে চলেছে একদম। তবে গুরনুর ব্রার কোথায় যদি আপনারা ভাবেন, এখান থেকে কিন্তু 3টে স্পিনার এই মাঠের মধ্যে খেলাবে। শ্রীলঙ্কা মানে স্পিন, এখানে ভাই এখানে কাজ হবে স্পিনে, ঠিক আছে। 3টে স্পিনার মিনিমাম দরকার, কিন্তু এখানে এখন রিসেন্টলি আমরা ইন্ডিয়ান টিমকে যা দেখলাম 4-4টে ফাস্ট বোলার নিয়ে নামছে, যদিও জিম্বাবুয়ে ছিল এরকম, ঠিক আছে। টেস্ট ক্রিকেটে আমার মনে হয় না রিস্ক নেবে। গুরনুর ব্রার খেললে প্রসিদ্ধ কৃষ্ণার বদলে তো আর খেলবে না, প্রসিদ্ধ কৃষ্ণা অনেক আগে রয়েছে। দেখ, যেহেতু বুমরা নেই, ঠিক আছে, আমার মনে হয় এখানে গুরনুর ব্রারের কোনো এখানে জায়গা। তবে গুরনুর ব্রারকে নিয়ে কথা উঠছে ওটাই, যে ওর মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে, প্রত্যেকটা সিনিয়র ক্রিকেটারই বলছে, আমি শুনছি যে গুরনুর ব্রারকে যদি ফাস্ট ট্র্যাক করা হয়, ও কিন্তু WTC-তে আমার ফাইনালে গিয়ে কাজে লাগতে পারে, যেহেতু ইংল্যান্ডে হয়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবার দেখ, প্রসিদ্ধ কৃষ্ণাও সেম লেভেলেরই বোলার, ঠিক আছে, কিন্তু এখানে রিসেন্ট পারফরম্যান্স যদি দেখি বা এক্সপেরিয়েন্স যদি দেখি, প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু অনেকটা এগিয়ে। তবে আরেকটা প্লেয়ার আছে যে থাকলে গুরনুর ব্রার এখানে চান্সই পেতো না, কে বলতো? হর্ষিত রানা। হ্যাঁ,
8 নম্বরে হ্যাঁ ভাই অলরাউন্ডারের ট্যাগ আর হাসিদ রানা উইকেট টেকার না, সবথেকে বড় কথা এটা। তো কিন্তু এখানে যেহেতু ভাই তো শ্রীলঙ্কাতে খেলা, এখানে মানে তো 3টে স্পিনারই ভাই একদম সেট থাকবে আর কি, ঠিক আছে। তো আর ওই আরেকটা যেটা কোশ্চেন আছে স্কোয়াডের মধ্যে, প্লেইং 11-এর মধ্যে যে ধ্রুব জুরেল খেলবে, 6 নম্বরে কে খেলবে, সারফরাজ খান না ঋষভ পান্ত উইকেট কিপার, এটা কনফার্ম রয়েছে, কনফার্ম, এটাতে কোনো ডাউট নেই। যদি তুই আমরা রিসেন্টলি দেখি, মানে রিসেন্টলি না, টোটাল যদি আমরা ইয়েও দেখি, স্ট্যাটসও দেখি, এটা ইন্টারেস্টিং ব্যাপার যে 6 ম্যাচে সারফরাজের 371 রান রয়েছে, 150 রান হাইয়েস্ট রয়েছে এবং 37-এর এভারেজ। আর সব থেকে যেটা নোটিসেবল সেটা হচ্ছে 74-এর স্ট্রাইক রেট। আর ওখানে ধ্রুব জুরেলের যদি আমরা বলি, ওখানে 10টা ম্যাচের মধ্যে ওর 478 রান রয়েছে, একটা সেঞ্চুরিও রয়েছে, 34-এর এভারেজ, আর স্ট্রাইক রেট কিন্তু 56। কিন্তু এইখানে এটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে ধ্রুব জুরেল লেসার মনে হচ্ছে, ঠিক আছে, সারফরাজে অল্প 6টা ম্যাচ খেলেছে, ধ্রুব জুরেল 10টা, খুব একটা ডিফারেন্সও নেই। কিন্তু এখানে ইন্ডিয়ান টিম ধ্রুব জুরেলকেই খেলে, সারফরাজ খানের আগে ধ্রুব জুরেলকে লাগবে, কারণ হচ্ছে ধ্রুব জুরেলকে ওরা ফার্স্ট সিলেকশন ছিল, ফার্স্ট চয়েস সিলেকশন ছিল যে ব্যাকআপ উইকেট কিপার হিসাবে, এবং ধ্রুব জুরেলকে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান টিম ব্যাকও করেছে টেস্ট ক্রিকেটে, আমরা এটা দেখেছি। আর যেহেতু সারফরাজ খান রিপ্লেসমেন্ট হিসাবে মানে রুলড আউট হয়ে গেছিল, সেই এবার দেখা গেল যে সেকেন্ড টেস্টে আমার মনে হয় না সারফরাজ খান চান্স পাচ্ছে এখান থেকে, স্কোয়াডে পেয়েছে, এটাই বড়। তবে একটা গুড নিউজ আছে যে সারফরাজ খান যে এত চেষ্টা করছে, মানে ফাইনালি ওকে বাদ দিতে পারছে না, এটা হচ্ছে বড় ব্যাক করেছে, এটাই কিন্তু ভাই একটা ইন্ডিয়ান টিমের স্কোয়াডের মধ্যে থাকাও তো বড় ব্যাপার না। কুলদীপ যাদব এক নাম্বার বোলার যদি বাইরে থাকতে পারে, বড় অ্যাচিভমেন্ট যে আমরা সারফরাজ খানকে আবার সে কামব্যাক করতে দেখেছি। আর আমার মনে হয় না যখন কামব্যাক করেছে, তো আমার মনে হয় রিসেন্ট যত টেস্ট হবে ওকেই ভাই না ওকে ডাকবে, আর উইকেট কিপার হিসেবে ভাবিস না, ও জাস্ট 6 নাম্বার ব্যাটসম্যান, লোয়ার অর্ডার ব্যাটার। যদিও ইন্ডিয়ান টিমের কাজে লাগে একটু স্ট্রাইক রেট বেশি থাকলে কাজে লাগে হচ্ছে তোর, যেটা নীতিশ কুমার রেড্ডি খেলতো এখানে যদি থাকতো আর কি, তো এখানে কিন্তু হায়ার স্ট্রাইক রেট, একটু হায়ার স্ট্রাইক রেটই দরকার হয়। কিন্তু ধ্রুব জুরেল আমরা জানি, আইপিএলে দেখি আমরা, ঠিক আছে, ও যে কোনো সময় হাই স্ট্রাইক রেটে খেলতে পারে, এটা কোনো ব্যাপার না। তো ধ্রুব জুরেলই মোটামুটি 6 নম্বরে এখানে খেলছে, দেখতে পাচ্ছি অবশ্যই, ঠিক আছে। তো শ্রীলঙ্কান টিমে যদি বলি আমরা, শ্রীলঙ্কান স্কোয়াডও রিলিজ করে দিয়েছে। শ্রীলঙ্কা স্কোয়াডের মধ্যে ওদের কাছে ব্যাড নিউজ, আমাদের কাছে গুড নিউজ আছে, যেমন কুশাল মেন্ডিস আর হচ্ছে তোর প্রথম নিশাঙ্কা, এই দুজন কিন্তু রুলড আউট হয়ে গেছে, এই দুজন খেলবে না। এক্সপিরিয়েন্স প্লেয়ার, সব থেকে বড় কথা এটা। কুশাল মেন্ডিস কিন্তু মিডিল অর্ডারে এসে ভালো একটা দিকে ধরে থাকে, আর প্রথম নিশাঙ্কার ওপেনিং স্পেল, তোর ওপেনিং এর ভালো স্টার্ট দিয়ে দেয়, ঠিক আছে, দুজনে নেই। তবে যা আছে শ্রীলঙ্কান টিম কিন্তু এত কমা না। যদি এখান থেকে যদি বলি যে থ্রেড কে হতে পারে ইন্ডিয়ার জন্য, দুটো প্লেয়ার আমি দেখছি, দুটো স্পিনার রয়েছে যারা কিন্তু ইন্ডিয়ার জন্য আর থ্রেড হতে পারে। তার কারণ কি, ইন্ডিয়ান টিম কিন্তু স্পিনের এগেনস্টে কিন্তু এখন করছে, দুর্বল হয়ে গেছে, কারণ ইন্ডিয়ার মধ্যে এসে আমরা হারতে দেখেছি, ঠিক আছে, ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বোলার এসে হারিয়ে দিয়ে গেছে। তো দুটো প্লেয়ার আছে, এক হচ্ছে রমেশ মান্ডিস, এই একটা প্লেয়ার আছে, আর একটা আছে সেটা হচ্ছে কি, ওর নাম শ্রীলঙ্কান প্লেয়ারদের নাম মনে করা অজন্তা মেন্ডিস আর কেশানা নুয়ান্থা, ঠিক আছে, এই দুজন মনে কর যে অল অ্যান্ড আউট বল করবে ওরা, 20-40 ওভার, 25-50 ওভার, এরা দুজনই কিন্তু বল করবে, ঠিক আছে, এদেরকে ট্যাকেল করা। আর রমেশ মন্ডিস ভালো ব্যাটসম্যানও, ঠিক আছে, এই প্র্যাকটিস ম্যাচের মধ্যে কিন্তু 35-36 মেরে দিয়ে গেছে ভালো স্ট্রাইক রেটের সঙ্গে। অবশ্যই, তো এই দুটো প্লেয়ার আছে। দীনেশ চান্দিমাল আছে, দীনেশ চান্দিমাল একটা মানে ওল্ড ডগ বলা যেতে পারে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। আর তো ওদিকে কামিন্ডু মেন্ডিস তো রয়েছেই, আমাদের ডান হাত বা হাত বোলার, ডান হাত বা হাত ব্যাটসম্যান, ঠিক আছে, সব রকমের ব্যাটসম্যান কামিন্ডু মেন্ডিস। আর সেরকম যেহেতু কুশল মেন্ডিস আর নেই, ঠিক আছে, এইখানে ইন্ডিয়া একটু আপার হ্যান্ড রয়েছে, ঠিক আছে। আমরা যদি বলি হারার কারণ, হারার এখানে ইন্ডিয়ার কোনো রকম আমি এখানে দেখছি না, ইন্ডিয়া আরামসে এই ম্যাচ কিন্তু বের করে নিয়ে যেতে পারে। একটাই ওদের পারফরমেন্স, ওদের একটাই অ্যাডভান্টেজ রয়েছে কি, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় খেলা, ওদের হোম গ্রাউন্ডে খেলা, স্পিনগুলোকে যদি এখানে ট্যাকেল করতে পারে তাহলে কিন্তু আর কোনো সমস্যা। আর আমরা যেটা স্কোয়াডটা মানে ফাইনাল যে 11টা বলেছি, গৌতম গম্ভীরের কাছে রিকোয়েস্ট যাতে এই আশেপাশে যাতে যায়, ঠিক আছে, আর এইটাই নিয়েই আমরা ভিজিটির যেটা আছে যে আমরা কিভাবে আর কি ফাইনালে পৌঁছাতে পারি, ঠিক আছে। তো ডাব্লিউটিসির কোয়ালিফিকেশন সিনারিও এখান থেকে কি দাঁড়াচ্ছে, সিনারিও দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সবার প্রথমে এখন ইন্ডিয়া রয়েছে 5 নম্বরে রয়েছে পজিশনে, আমরা জানি, ঠিক আছে। 5 নম্বর পজিশন থেকে আর ইন্ডিয়ার হাতে পরিষ্কারভাবে বলে দিচ্ছে একদম 9টা ম্যাচ রয়েছে ইন্ডিয়ার হাতে, ঠিক আছে। 9টা ম্যাচের মধ্যে কোথায় কি আছে, দুটো রয়েছে শ্রীলঙ্কাতে, এই যে দুটো টেস্ট, তারপরে দুটো রয়েছে অ্যাওয়ে টেস্ট, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মাঠে, নিউজিল্যান্ডে অ্যাওয়ে টেস্ট আছে 4টে হয়ে গেল, আর 5টা আছে সেটা হচ্ছে
বিজিটি ইন্ডিয়াতে হবে, এটাই একটা গুড নিউজ আছে। বিজিটি এটাই বলছিলাম, 5টা টেস্ট রয়েছে ইন্ডিয়ার মধ্যে, ওটা ভাইটাল আর কি। হ্যাঁ এই 9টা ম্যাচ রয়েছে, যদি এখানে ইন্ডিয়াকে জিততে হয় পরিষ্কারভাবে 7টা 9টার মধ্যে জিততেই হবে, আর 8টা যদি হয় তাহলে কিন্তু এখানে তোর একদম স্পট কনফার্ম হয়ে গেল। ইন্ডিয়ার এখন 45% 48.15% রয়েছে, ঠিক আছে উইন রেশিও, আর যদি জিততে হয় তো 60 থেকে 65%-এর মধ্যে উইনিং রেশিও রাখতে হবে। টাপ আছে, হ্যাঁ কিন্তু সম্ভব আছে। আর যদি 7টার নিচে হয় তাহলে সেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। এই হচ্ছে কোয়ালিফিকেশন সিনারিও হচ্ছে ইন্ডিয়া। তবে হ্যাঁ একটা কথাই বলবো, আগে এই শ্রীলঙ্কার মানে টেস্ট যেত, হ্যাঁ ঠিক আছে, এখানে বেশি লাফিয়ে লাভ নেই। শ্রীলঙ্কা যেত, দুটো নিউজিল্যান্ড যেত, বিজিটিতে গিয়ে দেখা যাবে ওখান থেকে ফাইনালে উঠতে পারবে কি যেহেতু আসছে। তবে আমার চান্স যদি বলি, তোর কি মনে হয় এখান থেকে উঠতে পারবে কি পারবে? আমার মনে হয় 80% চান্স আছে, বেশি চান্স নেই। 80% চান্স আছে, আমার এখানে 60% চান্স লাগছে। অস্ট্রেলিয়া এত সহজে ছাড়বে না। অস্ট্রেলিয়াতে এখনো ওদের তিন মূর্তি কিন্তু রয়েছে, প্যাট কামিন্স, হেজেলউড আর হচ্ছে কিন্তু রয়েছে। হোম সিরিজটাকে আমরা পুরো একদম গেতে পারছে না তো, পারছে কোথায়? রিসেন্ট যে দুটো ভাই হোমে হেরে গেলে কোন টিম এখান থেকে ওঠে, এখানে ভাই WTC তে ভাই অসম্ভব। হ্যাঁ তো যাই হোক, এটা মোটামুটি প্রিভিউ চলে গেল। এইবার যাবেন না, একটা ভালো কুইজ সেগমেন্ট এনেছি আমি ওর জন্য বিশেষ করে, ঠিক আছে? আমি ওকে কোশ্চেন করব, এবার আপনারাও কিন্তু অ্যানসার করতে পারেন, যে পজ করে অ্যানসার করবেন, বি অনেস্ট, ঠিক আছে? আমার অ্যানসার নাও জানা সেগমেন্ট বলতে পারেন। হ্যাঁ না, আমি সোজা কোশ্চেন এনেছি। যেমন দেখ, প্রথমে বলছি আমি প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে দুটো এমন ইন্ডিয়ান ক্যাপ্টেন আছে, ঠিক আছে, যারা একমাত্র টেস্ট সেঞ্চুরি শ্রীলঙ্কাতে মেরেছে। দুটোই আছে এরকম ক্যাপ্টেন, কে কে সেটা বল। এটা আইডিয়া করে বলছি, আমার কিন্তু কোনো জানা নেই, জন্য এরকম না যে আমরা ডিসকাস করে বলছি। হ্যাঁ শ্রীলঙ্কাতে সেঞ্চুরি, শ্রীলঙ্কার মাটিতে সেঞ্চুরি মেরেছে, সেঞ্চুরি করেছে, সেটা একজন সবকিছু মিলিয়ে আর কি। তুই জাস্ট র‍্যান্ডমলি বল, তাড়াতাড়ি করে, র‍্যাপিড ফায়ার। হ্যাঁ বিরাট কোহলি, আর হয়েছে একটা, আর সুনীল গাভাস্কার, না সচিন তেন্ডুলকর খুব কম করেছে, কিন্তু হচ্ছে এবার এই জন্য বললাম না, যেহেতু বেশি দিন টেস্ট ক্যাপ্টেনশিপ করেন, হ্যাঁ ওর জন্য তো কোশ্চেন রাখা, নাহলে তো সবাই বলতে পারবে, ঠিক আছে? হ্যাঁ তো আরেকটা এটা ইন্টারেস্টিং কোশ্চেন করছি। 1997-এ শ্রীলঙ্কা হাইয়েস্ট এভার টোটাল দিয়েছিল ইন্ডিয়ার এগেইনস্টে খেলতে গিয়েই, ঠিক আছে? কত দিয়েছিল? 952 রান দিয়েছিল, এখন অব্দি টেস্টের ক্রিকেটের ইতিহাসে হাইয়েস্ট, ঠিক আছে? তো ওর মধ্যে এমন একজন প্লেয়ার ছিল যে হাইয়েস্ট রান স্কোর করেছিল ইন্ডিয়ার এগেইনস্টে, 340 রান, ইন্ডিভিজুয়াল রান একা করেছিল। ওই প্লেয়ারটার নাম কি সেটা বল। 340 রান একা করেছিল ইন্ডিয়া ওই ম্যাচের মধ্যে। হ্যাঁ ইন্ডিয়া না, অবশ্যই শ্রীলঙ্কা করেছিল 952 রান, ইন্ডিয়া শ্রীলঙ্কা 952 রান ইন্ডিয়ার বিরুদ্ধে দিয়েছিল। ইয়েস সাবাস সাবাস, ঠিক আছে। সনদ জয়সূরিয়া 340 করেছিল ওই ম্যাচের মধ্যে, ওইজন্য আমি আইডিয়া করে বলেছি। হ্যাঁ আর একটা সোজা কোশ্চেন করছি, এটা তোর থেকেও বড় কথা, এটা আমি দর্শকদের জন্য করছি, সবাই তো ক্রিকেট নার্ড হয় না। এমন একজন প্লেয়ার আছে শ্রীলঙ্কার প্লেয়ার, যে এখনো অবধি টেস্ট ক্রিকেটের ইতিহাসে হাইয়েস্ট উইকেট নিয়েছে, এবং সে শ্রীলঙ্কার প্লেয়ার, তার নামটা আপনারা কমেন্ট করে জানান। কত উইকেট আর নাম কি সেটা বলতে হবে। আর এটাও বলে দিচ্ছি, ওর এই ফাইনাল ম্যাচে 9টা উইকেট বাকি ছিল। হ্যাঁ এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল, এবং নিয়ে ওইটা কমপ্লিট হয়েছিল একটা কোটা, ঠিক আছে? এখন অবধি হাইয়েস্ট স্কোর ভাঙতে পারেনি, ঠিক আছে? আমিও জানতাম না, কিন্তু আপনারা এটা বলবেন, আর গুগল থেকে না চেক করে অবশ্যই, ঠিক আছে? লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দুটো এমন আইকনিক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আছে যারা এখন অবধি টেস্ট ক্রিকেটের ইতিহাসে হাইয়েস্ট পার্টনারশিপ করেছিল। দুটো প্লেয়ার আছে, ঠিক আছে? সেটা হচ্ছে 624 রানে সাউথ আফ্রিকার এগেনস্টে করেছিল, ওটা মনে নেই আমার কত সালে, ঠিক আছে? তো এখানে দুটো প্লেয়ার আছে যারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন অবধি হাইয়েস্ট, শ্রীলঙ্কার হয়ে না, হাইয়েস্ট টেস্ট ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার লেজেন্ডারি প্লেয়ার দুটো, আমার জানা নেই। 624 রান, বাপরে, এইটা ভাই খুব টাফ আছে বলতে। একটা নাম তো বলতে পারবি, যদি তুই গেসও করিস তাও বলতে পারবি। হ্যাঁ ওটা আমার মাথায় ঢুকছে না, ঠিক আছে? অল টাইম ক্রিকেটের বেস্ট শ্রীলঙ্কা অবশ্যই সাঙ্গাকারা। ইয়েস সাঙ্গাকারা একজন, আরেকজন মহিলা জয়বাতে না। ইয়েস এদের দুজনের কিন্তু এখন অবধি টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় পার্টনারশিপ রয়েছে, 624 দুজনে লেজেন্ড ছিল ভাই। হ্যাঁ তো আজকের মতো সাইনিং অফ, ঠিক আছে? হয়ে গেছে কুইজ সেগমেন্ট। আপনারা কমেন্ট করে জানেন যে রাখবো কিনা, আপনাদের কেমন লাগছে এটা আজকে অ্যাড করলাম, ঠিক আছে? আমি ওর জন্য এরকম নিয়ে আসবো, আমার জন্য নিয়ে আসবে, মজা লাগতে পারে, আপনারা কোশ্চেন আনসার করতে পারেন এর মধ্যে, কিছু পুরনো জিনিস নতুন জিনিস আর কি আমরা অ্যাড করতে পারি ভিডিওর মধ্যে, ফান সেগমেন্ট হোক বা কি হোক, এটা আপনারা কমেন্ট করে জানান। আজকের ভিডিও কেমন লাগলো, প্রিভিউ কেমন লাগলো সেটাও জানাতে পারেন, আমাদের ডিসকাশন কেমন লাগে আপনাদের, ঠিক আছে? এইভাবে সাপোর্ট করে যান। যাই হোক আজকের মতো রাখছি, আর চ্যানেল যাওয়ার আগে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিয়ে যাবেন। গুড নাইট।